হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের থার্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আমি এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দিয়েছিলাম ম্যাথের উপর, তারপরে সেকেন্ড ইউনিট টেস্টের উপর ম্যাথের সাজেশন দিয়েছিলাম। এবার যে গল্পটা হচ্ছে, তোমাদের কোনো কোনো স্কুলে পুরো বইটা থেকে কিন্তু এই থার্ড ইউনিট টেস্টে আসতে পারে, আবার কোনো কোনো স্কুলে ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টে যেগুলো হয়ে গিয়েছিল সেইগুলো বাদ দিয়ে বাকি যে বিষয়গুলো মানে বাকি যে অধ্যায়গুলো পড়ে থাকছে সেইগুলো থেকে হতে পারে। ঠিক আছে, তাই যদি কারো আমি এই ভিডিওর মাধ্যমে যেগুলো আলোচনা করব তার বাইরে যদি কোনো অঙ্ক থাকে, মানে কোনো অধ্যায় থাকে, তাহলে তোমরা কি করবে না, ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনটা দেখে নেবে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে, তো আমি প্রথম যখন ভিডিও বানিয়েছিলাম তখন যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমাদের বলবো। দেখো, প্রথম যখন আমি আলোচনা করেছিলাম তখন 1 থেকে আরম্ভ করে এই 6 অধ্যায় পর্যন্ত আমি আলোচনা করেছিলাম ফার্স্ট ইউনিট টেস্টে। ঠিক আছে, আর সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের জন্য আমি আলোচনা করেছিলাম 7 থেকে আরম্ভ করে একদম 16 অধ্যায় পর্যন্ত। এইটুকু হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের সাজেশন যখন দিয়েছিলাম। এখন আমি আলোচনা করব থার্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের এই 17 অধ্যায় থেকে আরম্ভ করে বাকি যেগুলো আছে সমস্তটাই। এখন এই 17-র উপরে যদি কোনো অধ্যায় কোনো স্কুলে থাকে, তারা এই সেকেন্ড ইউনিট টেস্ট আর ফার্স্ট ইউনিট টেস্টের যেগুলো আমি সাজেশন দিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। লিঙ্কে আমি লিখে দেবো তার আগে যে ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের সাজেশন, তারপরে দেবো দ্বিতীয় ইউনিট টেস্টের গণিতের সাজেশন। ঠিক আছে, আর আমার এই চ্যানেলে তোমাদের গণিতের অনেক চ্যাপ্টার কমপ্লিট করা আছে, যেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল, তারপর সায়েন্স, এই 3টে বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ আমি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছি, তারও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা দেখে নিও, আশা করছি তোমাদের উপকারে আসবে। তো চলো আমি এবার ডাইরেক্ট তোমাদের 17 নম্বর অধ্যায়টা যাব। আমি চলে এসেছি 17 নম্বর অধ্যায়, জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। তো যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক সেগুলোই তোমাদের আমি জানাবো। তো এখান থেকে যেগুলো আসবে তোমাদের দেখাচ্ছি। এই একটা সরলরেখাংশ আঁকতে দিতেও পারে 2.8 সেমি, 5.3 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ অঙ্কন করি। তোমাদের ডাইরেক্ট দিতে পারে যে 2.8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো। ঠিক আছে, তারপর চলো আমরা নেক্সট এসেছি 177 পেজ। এইখানে সেরকম কোনো প্রশ্ন নেই। তারপরে এইখানেও এই যেটা বললাম একটু আগে, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 4.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো, এটা আগে যেটা দেখালাম সেই রকমই। ঠিক আছে, তারপরে নেক্সট আমি তোমাদের দেখাবো 179 পেজ। এখানেও সেরকম কোনো অঙ্ক নেই। ঠিক আছে, একই জিনিস দেখো, স্কেল ও কাঁটা কম্পাসের সাহায্যে 6 সেমি ও 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি, একই জিনিস। মোট কথা একটি সরলরেখাংশ তোমাদের আঁকতে দিতে পারে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আমরা দেখব 180 পেজ, সেরকম কোনো অঙ্ক নেই। এবার তোমাদের চাঁদার সাহায্যে একটা কোণ কিন্তু পরীক্ষায় আসবেই, আঁকতে দেবে চাঁদার সাহায্যে। তো তোমাদের তো অবশ্যই চাঁদার সাহায্যে কোণ আঁকতে হবে। আর এইখানে তোমরা প্রবৃদ্ধ কোণ কাকে বলে অবশ্যই এটা মুখস্থ করে নেবে। যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে কম, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তারপরে আমরা নিজে করি 17.6 চলে এসেছি। এগুলো বিশেষ কিছু ইম্পর্টেন্ট নেই। তারপরে দেখো 184 পেজ, এখানেও সেরকম কোনো ইম্পর্টেন্ট আমরা খুঁজে পেলাম না। তারপর 185 পেজ, এখানেও ইম্পর্টেন্ট সেরকম নেই। তো তোমাদের অবশ্যই চাঁদার সাহায্যে 38 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 145 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 270 ডিগ্রি কোণ আঁকি বলেছে। তো একটা তো তোমাদের থাকবেই চাঁদার সাহায্যে কোণ আঁকা, তাই তোমরা চাঁদার সাহায্যে কীভাবে কোণ আঁকতে হয় অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, একটা থাকবেই পরীক্ষায়। তারপর আমরা দেখে নেব 186 পেজে সেরকম কোনো অঙ্ক নেই। 187 পেজে কোনো ইম্পর্টেন্ট কিছু জ্যামিতি নেই।
188 পেজে যেগুলো বললাম চাঁদার সাহায্যে 187 ডিগ্রি, 235 ডিগ্রি, 310 ডিগ্রি, এটা স্টার দিলাম। তোমাদের চাঁদার সাহায্যে মোট কথা কোন আঁকা প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় একটা থাকবে, ঠিক আছে। তারপরে চলো নেক্সট আমরা আসবো, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, 189 পেজে ইম্পর্টেন্ট নেই। এবার 190 পেজে চলে এসেছি, এখানে ইম্পর্টেন্ট নেই। এবার 191 পেজে, এগুলো তোমাদের তো অবশ্যই জানতে হবে, সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, এগুলো আশা করছি তোমরা জানো, ক্লাস 5-এ শিখে এসেছো, ঠিক আছে। 191 পেজ চলে গেল। এবার 192 পেজে এই কষে দেখি 17.2 একের দাগে বলেছে দেখো, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহুভেদের ত্রিভুজের নাম লেখো। তো তোমাকে যদি বলা হয় 18 সেমি, 18 সেমি, 10 সেমি, এটা তোমরা বলতে পারবে না কোন ত্রিভুজ? অবশ্যই বলতে পারবে, দুটো বাহু সমান আছে, তাই এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। প্রথমটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরটা কি বলো তো, দেখো 5.2, 5.2, 5.2 সবগুলো সমান, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আর এগুলো প্রত্যেকটা বাহু আলাদা, তাই এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, বুঝতে পেরেছো? মানে তিনটে বাহু আলাদা। আর তোমাদের তারপরে দেখো দেখাচ্ছি, এইখানে যেগুলো আছে বাক্যগুলো ঠিক না ভুল, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে। যেমন বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ভুল। কেন ভুল? এটা ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজটা কি এই বাহুটা আর এই বাহুটা থেকে ছোট হচ্ছে? কোনো দিনই হচ্ছে না। সব থেকে ছোট বাহু অতিভুজ কোনো দিনই হতে পারে না, তাই এটা ভুল। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হয় অবশ্যই, তাই এটা ঠিক, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা ঠিক না ভুল এগুলো তোমাদের করতে হবে, এখান থেকে একটা প্রশ্ন 1 নম্বরের জন্য থাকবে, ক্লিয়ার? তারপর চলো, তারপর নেক্সট আমরা এসেছি 193 পেজ, ইম্পর্টেন্ট নেই। এবার 194 পেজে দেখাবো, এখানেও ইম্পর্টেন্ট নেই। 195 পেজ, এখানেও ইম্পর্টেন্ট নেই। 196 পেজ, এখানেও ইম্পর্টেন্ট কিছু আসে না। তারপরে 100 চলে এসেছি আমরা, দেখো 197 পেজ, এখানেও ইম্পর্টেন্ট কিছু নেই। 198 পেজ, এখানেও ইম্পর্টেন্ট নেই, ওকে। এবার দেখো 199 পেজ, এখানে ট্রাপিজিয়াম কাকে বলে এটা অবশ্যই মুখস্থ রাখবে, ওকে। নেক্সট দেখো 200 নম্বর পেজ, এখানে রম্বস কাকে বলে দেওয়া আছে, রম্বস মানে হচ্ছে 4টে বাহুই সমান হবে, ওকে। তারপর দেখো এখানে যেগুলো আছে এই ঠিক না ভুল এগুলো কিন্তু প্রত্যেকটা করবে, কারণ এখান থেকেও একটা থাকবে তোমাদের 1 নম্বরের জন্য, ঠিক আছে। তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ের উপর, ওকে। নেক্সট দেখো আমরা এসেছি 201 নম্বর পেজ, কোনো ইম্পর্টেন্ট সেরকম নেই। এবার আসছি আমরা 18 নম্বর অধ্যায়, এখান থেকে 2টো কিংবা 3টে অঙ্ক তোমাদের থাকবে পরীক্ষায়, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা 203 নম্বর পেজ, 204 নম্বর পেজে এসেছি এবার আমরা। তারপরে আমরা আসবো এইখানে যে অঙ্কগুলো দেখছো না, এই 7 নম্বরটা, এই 7 নম্বর অঙ্কর মতোই কিন্তু তোমাদের এক্সারসাইজে অঙ্ক করতে দেওয়া আছে, ঠিক আছে। বা এগুলোকে যদি সংখ্যা পাল্টে দেয় পরীক্ষায় তাহলে তোমাদের বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, কারণ একই টাইপের অঙ্ক থাকবে, সংখ্যাগুলো আলাদা দিতেই পারে, ঠিক আছে। তো এইখান থেকে থাকবে। তারপর তোমরা এই 10 নম্বরটা যেটা করে দেওয়া আছে এটা তোমরা অবশ্যই করবে। তারপর আমরা আসছি কষে দেখি 18.1, 18.1-এর একেরটা করবে। তারপর তোমরা 4-এরটা করবে, 4-এরটা খুবই পরীক্ষায় দেয়, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপরে তোমরা 5-এরটা করবে, 6-এরটা করবে, তারপর তোমরা 8-এরটা করবে, ঠিক আছে। এবার 10-এর মধ্যে একটা থাকবে পরীক্ষায়, কোনটা আসবে বলা খুব মুশকিল, সবগুলো করবে, কোনো কঠিন অঙ্ক নয় এগুলো, আমি এগুলো তোমাদের করে দিয়েছি। তোমরা আমার যে ভিডিওর লিঙ্ক দেবো গণিতের সমাধান বলে, সেই লিঙ্কে ক্লিক করলে এগুলো সব দেখতে পাবে তোমরা, এগুলো থেকে একটা আসবে, তাই কোনটা আসবে বলা খুব মুশকিল, তো তোমরা প্র্যাকটিস করবে। এই উৎপাদকের সাহায্যে বর্গমূল, এগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমাদের এইটা দিতে পারে, এই 900টা দিতে পারে, ঠিক আছে। তারপরে 169 দিতে পারে, খুব কঠিন নয়, খুবই সোজা অঙ্ক এগুলো। তারপর নেক্সট আমরা আসছি 207 নম্বর পেজ, খুবই এখানে ইম্পর্টেন্ট নেই, 208-এ চলে এসেছি এবার আমরা। 208 নম্বর পেজের
এই 12 নম্বর অঙ্কটা দেয় যে 7কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আর 7 পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখতে বলেছে। ঠিক আছে, তারপর তোমরা এখানে এই 1-এর একটা আসবে পরীক্ষায়, 2-এরও একটা আসবে। ঠিক আছে, এগুলো খুব সোজা। বলেছে কোন অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এগুলো তোমরা উৎপাদকে ভাঙবে, যেটা বিজোড় পড়ে থাকবে সেটাই পূর্ণবর্গ, সেটা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। ধরো আমি বললাম একটা সংখ্যা দিলাম, এটাই যদি দেখি এই 450টা, দেখো 450টা তোমরা এইভাবে ভাঙবে, 2 450 অর্ধেক কত 225। এবার এটাকে আমরা যদি 5 দিয়ে বাদ দিই তাহলে 45, আবার 5 দিয়ে যাবে, 5 9 45, এবার 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে আমরা পাচ্ছি কি 2 গণিত 5 গণিত 5 গণিত 3 গণিত 3। দেখো এখানে 5-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, কিন্তু 2-এর জোড়া নেই। যদি আমরা এই 2 দিয়ে ভাগ করে দিই এটাকে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই যেটা জোড়া থাকবে না সেটা দিয়ে তোমরা ভাগ করে দেবে। গুণের ক্ষেত্রেও তাই, যেটা জোড়া থাকবে না সেটা দিয়ে গুণ করে দেবে। যদি এই অঙ্কটার কথাই বলতো কত দ্বারায় গুণ করলে, তাহলে তোমরা যেহেতু 2 আছে আর একটা 2 গুণ করলেই এটা পূর্ণবর্গ হয়ে যাবে, কারণ সবগুলো তখন জোড়া জোড়া হয়ে যাবে। 2ও 2টো পেয়ে যাচ্ছি, 5ও 2টো পেয়ে যাচ্ছি, 3ও 2টো পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? এগুলো থেকে একটা অঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। এবার আমি আসছি নেক্সট তোমাদের, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট করে দেওয়া আছে 210 নম্বর পেজের, এটা ট্রিপল স্টার দিলাম। তারপর নেক্সট দেখো কষে দেখি 18.2, এই 18.2-এর এই 2 নম্বরটা ডবল স্টার, আর 3 নম্বরটা তো একটু আগে এক্সারসাইজে মানে করে দেওয়া আছে সেরকম দেখালাম। তারপরে তোমরা 4 নম্বরটাও করবে। তারপর নেক্সট দেখো দেখাচ্ছি এই 7 নম্বরটা ট্রিপল স্টার, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এটাও ট্রিপল স্টার। 9 নম্বরটা 4টে স্টার দিলাম, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে নেক্সট আসছি আমি 212 নম্বর পেজ, এখানে সেরকম অঙ্ক নেই। এবার 213 নম্বর পেজ, এখানেও সেরকম কিছু অঙ্ক নেই। 214 নম্বর পেজ, এখানে তোমরা এখানেও ইম্পর্টেন্ট নেই। তারপর আসছি আমি 215 নম্বর পেজ, এই ভাগ পদ্ধতিতে তোমাদের অবশ্যই বর্গমূল শিখতে হবে, না হলে হবে না। দেখাচ্ছি তোমাদের ভাগ পদ্ধতিতে, এই 21 নম্বরটা করবে, করে দেওয়া আছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 21 নম্বরটা 216 নম্বর পেজে। এবার কষে দেখি 18.3, 18.3-এর এইখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক করে যেতে, আর তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তার মধ্যে, ঠিক আছে, দেখো এগুলোর মধ্যে যদি বলা হয় সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 4 নম্বর, 5 নম্বর, এইখানে 2 নম্বর, এইখানে 7 নম্বর, আর ভাগ পদ্ধতিতে একটা আসবে। তো এই 6 নম্বরটা, তারপরে 7 নম্বরটা, 10 নম্বরটা, 5 নম্বরটা স্টার দিলাম। ঠিক আছে, তারপরে এইখানে তোমাদের এই 11 নম্বরটা ডবল স্টার দিলাম। ওকে, তারপর চলো নেক্সট আমি দেখাবো 218 পেজের 19 নম্বর অধ্যায় সময়ে পরিমাপ। তো সময়ে পরিমাপ থেকে তো অবশ্যই থাকবে, বুঝতে পারছো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো যেটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এইখানে এই তোমরা এই 4 নম্বরটা করবে অবশ্যই, 3 নম্বরটা করবে। নেক্সট আমি দেখাচ্ছি এই 7-এর এটা করবে, 8-এর এ বি, তারপরে তোমরা সি, এই 3টে করবে। ওকে, তারপর 221 নম্বর পেজে চলে এসেছি আমরা, এখানে ইম্পর্টেন্ট নেই। তারপর দেখো 222 নম্বর পেজ, এখানেও ইম্পর্টেন্ট নেই। 223 নম্বর পেজ আমরা চলে এসেছি, এইখানে একটা অঙ্ক থাকবে, এই 3-এর এ বি সি ডি প্রত্যেকটাই করবে, কারণ এগুলো থেকে একটা অঙ্ক কিন্তু থাকবে। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের দেখাবো 324 নম্বর পেজ। তো 324 নম্বর পেজে অঙ্ক সেরকম নেই। 325 চলে এসেছি, সেরকম অঙ্ক নেই। 326 নম্বর পেজ, এখান থেকে কিন্তু একটা থাকবে। ঠিক আছে, 326 নয় 226। তো এখানে যেগুলো দিতে পারে সেটা হচ্ছে তোমার এই 4 নম্বরটা, 3 নম্বরটা, 5 নম্বরটা, 6 নম্বরটা। নেক্সট দেখো এখানে যদি বলো আর সেরকম অঙ্ক নেই, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। তারপরে নেক্সট আমরা এসেছি 227 নম্বর পেজ, এখানে ইম্পর্টেন্ট নেই। 19 নম্বর অধ্যায় চলে এসেছি, এইখান থেকে একটা অঙ্ক কিন্তু থাকবে, বয়স বের করতে দেওয়া। তো তার মধ্যে থেকে তোমরা করবে এই 5-এর এটা করবে অবশ্যই, একটা বিয়োগ সি এরটা করবে,
আর এইখানে এই বয়স নির্ণয় একটা কিন্তু থাকবে। তো এই একেরটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, 3এরটাও ইম্পর্টেন্ট, মানে এখান থেকে একটা বয়স নির্ণয় মোট কথা একটা থাকবে। ওকে, তারপর 6-এর এ আর বি অবশ্যই তোমরা করবে। নেক্সট আমি যাব তোমাদের 230 নম্বর পেজ, 20 নম্বর অধ্যায়, দেখতে পাচ্ছ বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, এইখান থেকে একটা বৃত্ত আঁকতে তোমাদের পরীক্ষায় দেবে। 231 নম্বর পেজ চলে গেলাম আমরা, ইম্পর্টেন্ট নেই। 232 নম্বর পেজ, ইম্পর্টেন্ট কিছু নেই। 233 নম্বর পেজ, এইখানে এই ঠিক ভুলগুলো অবশ্যই করবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, সত্য মিথ্যা প্রত্যেকটাই করবে, ঠিক আছে। আর বৃত্ত আঁকা তোমাদের তো একটা অবশ্যই করতে হবে। এই 6 নম্বরটাই যদি আমি বলি, কোনো বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। তো বৃত্তের বৃহত্তম জ্যা বলেছে, বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস, মনে রাখবে। কেন? কারণ এই ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, মাঝখান দিয়ে যেটা যায় সেটাকে বলা হয় ব্যাস, ঠিক আছে। আর এইগুলো 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 এই ব্যাসও কিন্তু একটা জ্যা, এই সবগুলোকে বলা হয় জ্যা, যেগুলো আমি আঁকলাম। তো এই জ্যাগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা? এই মিডিল দিয়ে যেটা গেছে সেটাই সব থেকে বড়, এটাই বৃহত্তম। তাই এখানে বলেছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে কিন্তু ব্যাস, তাই ব্যাস হচ্ছে কত? ব্যাস হচ্ছে 10 সেমি। আর ব্যাসার্ধ কত হয় বলো তো? এই ব্যাসের অর্ধেক হয়ে যায় ব্যাসার্ধ, তাই 10-এর অর্ধেক মানে 10/2 সমান 5 সেমি হবে ব্যাসার্ধ। তাই এটা অবশ্যই তোমরা করবে। ওকে, আর বৃত্ত আঁকা তোমরা তো পারবেই, গত বছর তোমরা ক্লাস 5-এ শিখেছিলে। এইখানে আছে দেখো, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকে বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। তো তোমরা এই 3, 6 আর এইখানে যে 2-এর দাগেরগুলো বললাম প্রত্যেকটা 1 নম্বরের জন্য করবে। আর এগুলো আসবে তোমাদের 3 নম্বর বা 2 মার্কসের প্রশ্ন, সাধারণত 3 মার্কস থাকে এগুলো করতে পারলে, ঠিক আছে। এবার আমরা এসেছি 234 নম্বর পেজ, অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। এখানে তোমরা যেগুলো পড়বে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে তোমরা অনুপাত কাকে বলে পড়বে, পূর্বপদ কোনটা, উত্তরপদ কোনটা তোমরা জানবে। ধরো তোমাকে পরীক্ষায় বলো 2:3, এই অনুপাতে পূর্বপদ কোনটা? এই প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, আর পরে যেটা থাকে সেটাকে বলা হয় উত্তরপদ, ঠিক আছে। তাই তোমাদের পূর্বপদ উত্তরপদ সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার আমি এইখানে তোমাদের যেগুলো দেখাবো, যেগুলো ইম্পর্টেন্ট, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে গুণ অনুপাত কাকে বলে অবশ্যই মুখস্থ করবে, লঘু অনুপাত কাকে বলে মুখস্থ করবে, তারপর সমানুপাত কাকে বলে মুখস্থ করে নেবে, সামান্যুপাত। তারপর নেক্সট তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট, আর ব্যস্ত অনুপাত তো অবশ্যই তোমরা করবে। উল্টে যাই, ধরো পরীক্ষায় দিল 2:3, এর ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত কত দিয়ে 4টে অপশান থাকলো, তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক কোনটা হবে? এটাকে উল্টে দিলেই যেটা হয় সেটা ব্যস্ত, তাহলে 3:2 হয়ে যাবে উত্তর। বুঝতে পেরেছো? নেক্সট চলো আমি দেখাচ্ছি তোমাদের 237 নম্বর পেজ, এখানে খুব একটা ইম্পর্টেন্ট নেই। 238 নম্বর পেজ, এখানে ইম্পর্টেন্ট নেই। এবার আমরা আসছি 239 নম্বর পেজ, এখানে ইম্পর্টেন্ট নেই। 240 নম্বর পেজ, এখানে যেগুলো করবে তোমরা এই 3 নম্বরটা করবে, অবশ্যই 3 নম্বরটা করবে। তারপরে এই 5 নম্বরটা করবে। নেক্সট চলো 240 হলো, এবার 241 নম্বর পেজ। 241 নম্বর পেজে যেগুলো করবে কিছু ইম্পর্টেন্ট নেই, 242 কিছু নেই। এবার তোমাদের দেখাচ্ছি 243 নম্বর পেজ, কিছু ইম্পর্টেন্ট সেরকম নেই। 244 নম্বর পেজ, এখানেও ইম্পর্টেন্ট নেই। এবার এখান থেকে একটা আসে তোমাদের পরীক্ষায়, যে 4টে সমানুপাত সংখ্যা দিয়ে দেবে, দিয়ে বলবে এরা কি সমানুপাতে আছে। তখন মনে রাখবে প্রথম পদ গণিত চতুর্থ পদ, আর দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, এই দুটোর মান যদি সমান হয়, তাহলে আমরা বলবো এরা সমানুপাতে আছে। যেমন এখানে 22, 33, 50, 75, প্রথম হচ্ছে 22 আর চতুর্থ হচ্ছে 75, গুণ করে দিল, গুণ করে যা হবে দ্বিতীয় আর তৃতীয় গুণ করে দেখবে, যদি সমান হয় তাহলে সমানুপাত হবে, দিয়ে এরকম চিহ্ন আকারে লিখে দিতে হবে। তোমাদের পরীক্ষায় থাকবে, যেমন এখানে ধরো দিল নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি, একটা তোমাদের পরীক্ষায় থাকবে। যেমন ধরো 13, 52, 30 আর 120, 13-র সঙ্গে 120 গুণ করে দেবে, আর 52-র সঙ্গে 30 গুণ করে দেবে, যদি সমান হয় তাহলে বলবো আমরা সমানুপাতে আছে,
ঠিক আছে। আর এই সত্য মিথ্যাগুলো অবশ্যই তোমরা করবে। যেমন এখানে দেখো লিটার লিটার, কেজি কেজি, এখানে কিমি কিমি, ঘন্টা মিনিট। এবার এগুলো কি সত্য? সব এককগুলো যদি একই হয় তাহলে বলবে যে সত্য। এখানে যেমন দেখো জন জন, টাকা টাকা, এখানে মিটার মিটার, টাকা টাকা। মিটার সঙ্গে টাকার কোনো সম্পর্ক আছে নাকি? এটা এই সম্পর্কটা ভুল। ঠিক আছে, এইভাবে তোমাদের বের করতে হবে। এবার আসছি আমি 245 নম্বর পেজ। দেখো এখানে কোনো ইম্পর্টেন্ট নেই। 246 নম্বর পেজ, এইখানে ইম্পর্টেন্ট নেই, এগুলো সমানুপাতে কীভাবে বানাতে হয় আসবে না। কষে দেখে 21, এইখান থেকে একটা থাকবে, তোমরা প্রত্যেকটাই প্র্যাকটিস করবে। এবার গুণ অনুপাত, লঘু অনুপাত কোনটা লিখতে বলেছে, এগুলো একটা আসবে পরীক্ষায়। ধরো 10 আর 15 আছে, অনুপাত করে দাও, 5 দিয়ে কাটবে, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে পূর্বপদ এটা, উত্তরপদ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত। কারণ পূর্বপদ যদি উত্তরপদের থেকে ছোট হয় তাহলে আমরা বলবো লঘু অনুপাত। আর গুণ অনুপাত অবশ্যই উল্টোটা হবে, আর সমানুপাত সমান সমান হয়ে যাবে। তো এইগুলো খুবই সোজা, বিশেষ কিছু কঠিন নয়, পরীক্ষা একটা কিন্তু দেয়। তারপর নেক্সট তোমাদের দেখাবো, এইখান থেকে এই 5 নম্বরটা করবে ডবল স্টার, 6 নম্বরটা ট্রিপল স্টার। ঠিক আছে, তারপর নেক্সট এই 8 নম্বরটা 9 নম্বরটা দুটোই করবে, 10 নম্বরটাও করবে। তারপরে এখানে কোন অনুপাতগুলি সমান, একটু আগে যেটা দেখালাম সেইভাবে চেক করতে হবে, এগুলো আসবে না, একটু আগে তো দেখালাম, ওইটা প্র্যাকটিস করলে হবে। এবার 22 নম্বর অধ্যায়, বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। 249 নম্বর পেজ, কিছু ইম্পর্টেন্ট নেই, তারপরটাও কিছু ইম্পর্টেন্ট নেই। তারপর 251 নম্বর পেজ, এখানেও দেখি আছে কিনা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে একটা আসতে পারে যে পরীক্ষায় দেবে তোমাদেরকে স্পেন ও কম্পাসের সাহায্যে কোনো একটি সরলরেখার উপরে কোনো বিন্দুতে লম্ব আঁকো, দিতে পারে পরীক্ষায়। স্টার দিলাম, মানে এই একটা সরলরেখা আঁকলো, এবার এইখানে পি বিন্দু নাম দিল, এর উপর লম্ব কীভাবে আঁকতে হবে সেটা তোমাদেরকে এখানে দেখানো আছে। তোমরা তোমাদের টিচারের সাহায্য নিয়ে করে নেবে, পরীক্ষায় দিতে পারে। এটা অন্য পদ্ধতিতে একই জিনিস, এটা অন্য পদ্ধতিতে মানে অন্যভাবে কীভাবে আঁকতে হয় সেটা দেখানো হয়েছে। পরীক্ষায় একটা পদ্ধতি তোমরা শিখবে এবং পরীক্ষায় সেটাই করবে। তারপর এখানে একটি সরলরেখার উপর একই জিনিস অন্যভাবে করেছে, মানে একই জিনিস অন্য বিভিন্নভাবে দেখিয়েছে যে একটা সরলরেখার উপর লম্ব কিভাবে আঁকা যায়। এবার কোনো সরলরেখার বাইরের কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব, এটাও করবে। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় তোমাদের থাকবেই, দেখে নিও। 255 পেজ চলে আসছে আমরা, 256 পেজ একই জিনিস। তারপরে 256 পেজ হলো, 257 নম্বর পেজে হচ্ছে বলেছে কোনো একটি সরলরেখার বাইরের বিন্দু থেকে ওই সরলরেখা, একই জিনিস, সরলরেখার উপর আর কোনো বাইরে কোনো বিন্দু থেকে সরলরেখার উপর, এইভাবে কিন্তু একই জিনিস। দেখো আবার দেখো অন্য পদ্ধতিতে বলেছে। তাহলে একটা সরলরেখার উপর আমরা দেখলাম কীভাবে লম্ব আঁকবে, আর একটা সরলরেখার বাইরে কোনো বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব কীভাবে আঁকবে সেটা দেখানো হয়েছে। এই দুটোই পদ্ধতি এবং বিভিন্ন টাইপে আঁকা যায় সেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এবার এইখানে এই ইম্পর্টেন্ট যেটা আছে সেটা দেখাবো তোমাদেরকে। এই 5 নম্বরটা তোমরা করবে, ঠিক আছে। তারপর তোমরা করবে, দেখাচ্ছি তোমাদেরকে, এই 7 নম্বরটা করবে। তারপরে তোমরা এই 8 নম্বরটা করবে। এই তিনটের মধ্যে একটা পরীক্ষায় তোমাদের দেবে। আর এই 11 নম্বর 1 নম্বরের জন্য দেবে, 11 আর 12 দুটো করবে 1 মার্কসের, মানে প্রথমেই যখন MCQ টাইপের থাকে সেখানে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এবার আমরা আসছি 261 নম্বর পেজ, এখানে কোনো অঙ্ক ইম্পর্টেন্ট নেই। এবার 262 নম্বর পেজ, এইখান থেকে একটা থাকবে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোনো সরলরেখাংশকে কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়, এটা শিখবে। খুবই সোজা, কোনো ডিফিকাল্ট কিছু নেই, তোমরা করবে, এটা একটা আসবে পরীক্ষায়। তো ওইটা দিয়েই যে অঙ্ক আমি দেখাবো সেটা তোমাদেরকে এই অনুশীলনীতে তোমরা পেয়ে যাবে। দেখো এইটাই, এই 2 নম্বরটা, 2 আর 3টা তো একটা PQ সরলরেখাংশ ব্যাস করে বৃত্ত আঁকা, একটু আগে দেখালাম। আর 4 নম্বর একই জিনিস, এই 8 সেমিকে 4টে ভাগে ভাগ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আর বৃত্ত আঁকা একই জিনিস। তো এগুলো একই জিনিস দেখালাম, যেগুলো সেগুলোর মধ্যেই পড়ছে, তাই স্টার দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো তোমাদের 264 নম্বর পেজে এসেছি, এখানেও বিশেষ কিছু ইম্পর্টেন্ট নেই। 265 এবার, তারপরে দেখো 266। এবার আমরা আসবো 267 নম্বর পেজ, পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করা, এটা তোমাদের কিন্তু শিখতে হবে। ধরো এই একটা কোণ, এই কোণকে তুমি কিভাবে সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক করবে,
ঠিক আছে, এই একটা শিখবে, স্টার দিলাম। তো এইরকমই এক্সারসাইজে হয়তো আমরা পাবো অঙ্ক, দেখাচ্ছি তোমাদেরকে। আর চাঁদার সাহায্যে কোন তো একটু আগে তোমাদের বললাম, তোমাদের আঁকা অবশ্যই শিখতে হবে, পরীক্ষায় কিন্তু থাকবে। এই দেখো যেটা বলছিলাম, এই চাঁদার সাহায্য ছাড়া শুধু স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয় তোমরা করবে, ঠিক আছে। আর সমদ্বিখণ্ডিত করা তো তোমাদের বললামই কীভাবে সমদ্বিখণ্ডিত করবে, স্টার দিলাম। এবার প্রতিসাম্য একটা থাকবে পরীক্ষায়, রৈখিক প্রতিসাম্য যেটা থাকে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কোনটা থাকতে পারে। এই রৈখিক প্রতিসাম্য যেটা, এই দেখো এটা প্রতিসাম্য বলতে কি বলো তো, এই অর্ধেক করে দিল তো, এইদিকে একটা পার্ট থাকছে, যা পার্ট থাকছে এইদিকে সেই সেম পার্ট থাকছে, তাই এটাকে প্রতিসাম্য বলছে। এটাকে দেখো মিডিলে কেটেছে, এইদিকে যা পড়ে আছে এইদিকেও সেই অংশ পড়ে আছে। আবার এই 6 নম্বর ছবিটা দেখো, এইদিকে যা পড়ে আছে এই ডট ডট দিয়ে কাটা বুঝিয়েছে, এইদিকে তাই পড়ে আছে, কিন্তু এইটার ক্ষেত্রে নেই। এইদিকে যে কেটেছে এইদিকে যে অংশ আছে এইদিকে বেশি অংশ আছে, তাই এটা প্রতিসাম্য নয়। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের প্রতিসাম্য বটে কি নয় সেটা তোমাদের চেক করতে হবে। এটা দেখো মিডিলে কেটেছে, এটা প্রতিসাম্য বটে। ওকে, বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের প্রতিসাম্য অঙ্কগুলো করতে হবে। এগুলো তোমরা প্রত্যেকটা করবে, প্রতিসাম্য কীভাবে হচ্ছে একটা তোমাদের পরীক্ষায় থাকবে। এবার আমরা আসবো 373 নম্বর পেজে। 373 নম্বর পেজে সেরকম নেই। এবার 374 নম্বর পেজে দেখো, এখানেও কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই। এবার প্রতিসাম্য রেখা তোমাদের বের করতে দিতে পারে। সমবাহু ত্রিভুজে প্রতিসাম্য রেখা কতগুলো? 3টে। কি করে হচ্ছে? ধরো এই একটা আমি সমবাহু ত্রিভুজ রেখেছি, এইটা যদি আমি মিডিলে এইভাবে কাটি তাহলে এইদিকে যা পড়ে আছে এইদিকে তাই পড়ে থাকবে। আবার এইভাবে যদি কাটি তাহলে এইদিকে যা পড়ে থাকবে এইদিকে তাই পড়ে থাকবে। আবার এইভাবে কাটা যায়, তাহলে 3টে হচ্ছে প্রতিসাম্য রেখা। একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলি, এইরকমভাবে ধরো আমি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এবার এই মিডিলে যদি কেটে দিই তাহলে এইদিকে যা পড়ে থাকবে এইদিকে সেই অংশটুকু পড়ে থাকবে, তাই এটা হচ্ছে দুটো। ঠিক আছে, বর্গক্ষেত্র তোমরা বের করবে, আয়তক্ষেত্র বের করবে। এইভাবে পরীক্ষায় থাকবে যে আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা কতগুলো। এবার প্রতিবিম্ব, তোমরা তো প্রত্যেককেই পারবে, প্রতিবিম্ব মানে আয়নায় এই যে ছবিটা আঁকা আছে, এবার আয়না যদি এদিকে রাখা হয় তাহলে কীরকম ছবি দেখাবে, কীরকম দেখাবে। ঠিক আছে, এগুলো প্রতিসম রেখা দিয়েছে। তো প্রতিসম রেখা আর একটা আয়নার প্রতিবিম্ব, এই দুটোর মধ্যে একটা আসবে। এবার 24 নম্বর অধ্যায়, নানা দিক থেকে ঘনবস্তু। দেখা যাক কী ধরনের প্রশ্ন থাকতে পারে। এখানে তোমরা যেগুলো করবে বিশেষ কিছু ইম্পর্টেন্ট এখানে নেই, আমি পাচ্ছি না খুঁজে। মজার অঙ্কে চলে এসেছি। মজার অঙ্কে একটা থাকবে, যেমন এখানে 11 গুণ করে হয়েছে 121, 11 গুণ করে এত হয়েছে, তারপরে এটা গুণ করে এটা হয়েছে। এবার এই 4টে গুণ করে কত হবে তোমাদের পরীক্ষায় দিতে পারে। তারপর নেক্সট দেখো, দেখাচ্ছি। এগুলো ইম্পর্টেন্ট নেই। এটা তোমরা করবে পরীক্ষার জন্য। 5টি 9 দিয়ে কিভাবে 1000 বানানো যায়। ঠিক আছে, এটা স্টার দিলাম। যেমন এখানে দেখো দেখানো হয়েছে 4টি 4 দিয়ে 1 থেকে 18 পর্যন্ত কিভাবে করা যায়। তো এর থেকে এই 2 নম্বরটা স্টার বেশি, মানে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি এগুলো ইম্পর্টেন্ট নেই। এবার আমরা 281 নম্বর পেজে দেখাবো। 281 নম্বর পেজেও ইম্পর্টেন্ট নেই। 282 নম্বর পেজে এখানেও ইম্পর্টেন্ট নেই। এবার এই গুণগুলো একটা দিতে পারে, যেমন 1 গুণ করে 1 হয়েছে, 2 1 গুণ করে 121 হয়েছে, 3 1 গুণ করে 123 21 হয়েছে, 4 1 গুণ করে এটা হয়েছে। এবার ধরো এই 5টার কথা যদি আমি বলি, 1 2 3 4 5, আবার 5টা যদি গুণ করি কত হবে। তো তোমরা গুণ করতে যাবে, অনেক সময় লেগে যাবে। কি করবে, 5টা আছে 1, তাহলে 1 2 3 4 5 লিখলাম। এবার কমতে যাবে, 5-এর পর কত হয় 4, 4 3 2 1, এটা হচ্ছে উত্তর তুমি যদি এটাকে গুণ করো। যেমন 11-র সঙ্গে 11 যদি গুণ করো তাহলে 2 1, মানে 1 আর 2 লিখলাম, তারপর 2-এর পরে সংখ্যা একটা কমে গেল 1। যেমন 3টে 1 গণিত 3টে 1 যদি আমি গুণ করি তাহলে 1 2 3 হলো, 3টে আছে বলে। এবার কমবে, 3-এর পর কত 2 1। ঠিক আছে, পরীক্ষায় দিয়েছিল এরকম অঙ্ক গত বছর। এবার সুষম ঘনবস্তুর খোলা আকার কথা বলেছে। এইটাকে যদি খোলা হয় তাহলে এই 4টের মধ্যে কোনটা দেখাবে। এই 2-এর দাগের এই আয়ত ঘনকার বস্তুটাকে যদি খোলা হয় তাহলে এই 4টের মধ্যে কোনটা দেখাবে। এগুলো একটা থাকতে পারে, সাধারণত থাকবে না, যদি দেয় তার জন্য তোমরা এগুলো করে যাবে, একবার দেখে যাবে। এবার আসছি আমরা 284 নম্বর পেজ, দেখালাম তোমাদের। 285 নম্বর পেজের 27 অধ্যায় দেখো। এই অধ্যায়ের এই যে এরকম আকারে একটা দেবে পরীক্ষায়, এটা মানে কি, এটা কত দেখো 1 2 3 4টে ভাগ, এই 4টে ভাগের মধ্যে একটা ভাগ রং করা আছে, তাহলে 1/4।
এখানে দেখো কতগুলো ভাগ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, নিচে হয়ে যাবে 5, আর অঙ্ক আছে 2টো, তাহলে 2/5। বুঝতে পেরেছো? এরকম পরীক্ষায় দিতে পারে একটা। এবার আর কিছু নেই তোমাদের। তো এই ছিল তোমাদের 3rd ইউনিট টেস্টের গণিতের সাজেশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও ভিডিওটা দেখার সুযোগ পায়। আর তোমরা যদি চ্যানেলটাতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর আমি তোমাদের জন্য গণিত, তারপর সায়েন্স, ইতিহাস, ভূগোল এগুলো কমপ্লিট করে দিয়েছি। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু কষ্ট করে লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে নাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।